এখানে কি বলছে? লেকচার 3, পার্ট অফ স্পিচ বা পদ প্রকরণ, এটি কাকে বলে, কত প্রকার ও কি কি। এই পার্টস অফ স্পিচ আমরা আজকে শিখবো। তো কেন শিখবো? এখানে বলছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড পার্ট অফ স্পিচ। এক্সাম্পল: করিম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল, আশিক ইটস রাইস। এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই কিন্তু মূলত সেন্টেন্স বা বাক্য বলা হয়। অর্থাৎ বাক্য হতে গেলে আমাদের ওয়ার্ডের প্রয়োজন, তাই না? তো একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আমরা জানি, এটা কমন, প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে এই 8 প্রকার। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্স পড়ছেন, সেই সেন্টেন্সের ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি আইডেন্টিফাই করছেন। প্রত্যেকটা ওয়ার্ড এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর থেকে নামকরণ করতে হবে আপনাকে। তো দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমি আবারও বলছি, দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন আ সেন্টেন্স: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে পার্টস অফ স্পিচ গুলো দেখছেন, এই প্রত্যেকটাকে আমি আলাদাভাবে এদের প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটা কথা বলে রাখি। আমি বলছি যে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্স বা বাক্যের প্রতিটা ওয়ার্ডকে একটা পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচ কিন্তু কখনো মুখস্থ করা যায় না, এটা 1 নাম্বার কথা। যেটা মনে রাখবেন, যেটা আমরা ভুল করে থাকি, আমরা মুখস্থ করি। অর্থাৎ আপনি এইভাবে মনে রাখতে পারবেন না যে ঠিক এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো ভার্ব, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডভার্ব। এইভাবে এগুলোকে মুখস্থ করা যায় না। এগুলো অলওয়েজ চেঞ্জেবল, অর্থাৎ পরিবর্তনশীল। ফর এক্সাম্পল, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। দেখেন এখানে ম্যাঙ্গো শব্দটা একটা ফলের নাম, একটা ফলের নাম, সেটা একটা নাউন। বাট আমি যদি এইভাবে একটা কথা বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। এটা একটা আম গাছ। এখানে ট্রি কে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটি। ম্যাঙ্গো শব্দটি এই জায়গাটাতে কি করছে? ট্রি কে মডিফাই করছে। অর্থাৎ এইখানে যে ম্যাঙ্গো শব্দটি দেওয়া আছে, এটা একটা অ্যাজেক্টিভ, অন্য একটা নাউনকে মডিফাই করছে। যে ওয়ার্ড অন্য কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করে, অন্য কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাজেক্টিভ বলা হয়। তাহলে একই শব্দ আগের বাক্যে নাউন ছিল, পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। ম্যাঙ্গো, শুধু অবস্থানের পরিবর্তনের কারণে। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আই এটা প্রোনাউন, টক শব্দটা ভার্ব, টক মানে কথা বলা, টুটা প্রেপোজিশন, হিম এটা আহ, আমার প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম মানে প্রোনাউন। তো এখানে টকটা ভার্ব, সাবজেক্টের পরে আছে, আমি তার সাথে কথা বলি, কাজ করা বোঝাচ্ছে, কথা বলা বোঝা, অ্যাকশন দেয়। বাট পরের বাক্যটা দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে, আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যে হ্যাভটা মেইন ভার্ব, এই যে আছে শব্দ, এই হ্যাভটা মেইন ভার্ব, আর টক মানে একটা কথা। এইখানে টক কোনো কাজ করছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। এটার আগে একটা এ আছে, অর্থাৎ আর্টিকেল আছে, আর্টিকেলের পর অবশ্যই নাউন থাকে। এই যে টক, আই আই হ্যাভ আ টক উইথ হিম, এখানে হ্যাভটা মেইন ভার্ব এবং এই টক শব্দটি নাউন। তো এইভাবে পার্টস অফ স্পিচ অবস্থান ভেদে চেঞ্জ হয়। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এই বাক্যটার বাংলা অর্থ এরকম: আইটা প্রোনাউন, ডিসলাইক এটা ভার্ব, ক্রাইং এটা জাস্ট একটা জেরান্ড বা পার্টস অফ স্পিচ হিসেবে এটাকে আমরা বলতে পারি নাউন। স্থির একটা অবস্থা প্রকাশ করে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ। ক্রাই মানে কাদা, সো ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন স্থির অবস্থা প্রকাশ করে সেটাকে নাউন বলে। আবার আই স আ ক্রাইং বেবি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম।
এমন একটা শিশুকে দেখেছিলাম যে কাঁদতেছিল, কান্নারত অবস্থায় ছিল। আই স আ ক্রাইং বেবি। এখানে বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটি, অর্থাৎ এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে পার্টস অফ স্পিচ হিসাবে এটা অ্যাজেক্টিভের কাজ করছে, যেহেতু অন্য একটা নাউনকে মডিফাই করছে। এটা অ্যাজেক্টিভ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, মেইন ভার্ব স, বাট ওই যে ক্রাইংটা বেবিকে মডিফাই করছে, আই স আ ক্রাইং বেবি, ওটা অ্যাজেক্টিভ। হি ইজ ক্রাইং অ্যাট হোম। সে কাঁদছে কোথায়? বাসায়। এই যে এই যে বাক্যটা, সে কাঁদছে, এইখানে ক্রাইংটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে বাসায় কাঁদছে, এখানে ক্রাইংটা মেইন ভার্ব। হি ইজ ওয়াকিং অন দ্য রোড। সে রাস্তায় হাঁটছে, এই ওয়াকিংটা মেইন ভার্ব, যার মানে হচ্ছে হাঁটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আমি যদি এরকম বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর মানে হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। এইখানে এই ওয়াকিংটা একটা নাউন, একটা জেরান্ডের কাজ করে। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, এমন একটা ছেলেকে দেখেছিলাম রাস্তায় যে হাঁটন্ত অবস্থায় ছিল, হাঁটতেছিল। সো এই ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাজেক্টিভ। তো সব কথার এক কথা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে মেইনলি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, পার্টস অফ স্পিচ গুলো কখনো মুখস্থ রাখা যায় না, এগুলো পরিবর্তনশীল। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম ইউর টিচার রাইট নাও। আমি যদি আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যদি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই ওয়ার্ড গুলো বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়। কেন পার্টস অফ স্পিচ চিনতে হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ জানেন? এই পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচের পার্ট, মানে কথার পার্ট, কথার পার্ট মানে বাক্যের পার্ট, মানে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের যে শব্দ হয়, সেই শব্দগুলোর এক একটা নাম হচ্ছে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ একটা বাক্য যখন অর্গানাইজ করছি, একটা বাক্য যখন ক্রিয়েট করছি, একটি সেন্টেন্স বা বাক্য যখন তৈরি করছি, তখন সেখানে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য অন্য কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ডের ঘাড়ের উপর অন্য কোন ওয়ার্ড আছে, এবং অ্যাকচুয়াল অর্থটা কি দিচ্ছে, এটা বোঝা যায়। অর্থাৎ ওয়ার্ডের অর্গানাইজেশন, ওয়ার্ডের ফাংশনই হচ্ছে এই পার্টস অফ স্পিচ। তাহলে এটা যদি আপনি বুঝতে না পারেন, একটা সেন্টেন্স পড়ে যদি না বোঝেন যে এখানে একটা বাক্যের ভিতরে কোন ওয়ার্ডের সাথে অন্য কোন ওয়ার্ডটা কানেক্টেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসছে, বা তারা কি অর্থ দিচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন না যদি এই পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রপার কনসেপ্ট বা ক্লিয়ার কনসেপ্ট না থাকে আপনাদের। তাহলে আমি কি এই পর্যন্ত যতটুকু কথা বললাম, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? পার্টস অফ স্পিচ মানে কি? এটা হচ্ছে ওয়ার্ডের নাম। একটা সেন্টেন্স বা একটা বাক্য যখন তৈরি হয়, ইংলিশে যে বাক্যই হোক না কেন, যে সেন্টেন্সই হোক না কেন, প্রত্যেকটার একটা নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। বুঝতে পারছেন প্রত্যেকে? বোঝাতে পারছি আমি? জি স্যার। জি স্যার, বুঝতে এই নামটা, এই নামটা পারছি। আপনাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। কি বললাম বলেন তো? এই নাম আপনাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। তো এই নামগুলো কখনো ওইভাবে মুখস্থ করা যায় না, যে ঠিক এই শব্দগুলো এই পার্টস অফ স্পিচ, এগুলো সেন্টেন্স বা বাক্যে অবস্থান অনুযায়ী বুঝতে হয় বা চিনতে হয় বা আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? মানে এই নাউনটা কি মানে শব্দের সেন্টেন্সের লাস্টে বসে মানে বেশিরভাগ সময়? সেটা আমরা পরে দেখব। নাউন বা প্রোনাউন শুরুতে বা লাস্টে, এই দুইটা জায়গায় থাকে মোস্ট অফ দ্য টাইম। শুরুতে বেশি থাকে, একদম শুরুতে, একদম শুরুতে। ঠিক আছে, সাবজেক্ট হিসাবে। বলেন। এই তো বলছিলেন যে এখানে মানে 30 জন করে ব্যাচ হবে, হ্যাঁ, তো এখানে তো অনেক স্টুডেন্ট। তো অনেক কিছু, তো আপনার সমস্যা কি? 30 জন হচ্ছে যখন প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাস হবে, অর্থাৎ যখন আপনাকে দিয়ে আমি স্পিকিং করাবো, প্র্যাকটিস করাবো, যখন টু ওয়ে কমিউনিকেশন আসবে, তখন 30 জন না। আপনার সিচুয়েশন, আপনার কন্ডিশন বুঝে 10 জনও থাকবে, 20 জনও থাকবে, ইভেন 5 জনের গ্রুপও থাকবে। এখানে তো আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস করছেন, দেখছেন। আমি এটা শুরুতেই বলছি, আগে থিওরিটিক্যাল পার্ট আপনাদের বুঝতে হবে, আপনাদের শিখতে হবে, আপনাদের নিতে হবে। এখানে মনে করেন আপনার 30 জন, আমি 2 জনকে নিয়ে ক্লাস নিলাম, তাহলে আপনার লাভ কি? আর আমি 100 জনকে নিয়ে ক্লাস নিলাম, আপনার ক্ষতি কি? এখানে তো আমি ক্লাস নিচ্ছি, আপনি শুনছেন, আমি তো আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি। যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারবেন।
30 জন হচ্ছে মেইন স্পোকেন ক্লাসে 30 জন করে থাকবে। এটা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি আমি প্র্যাকটিস করাই আপনাকে দিয়ে, যখন টু ওয়ে কমিউনিকেশন আসে, যেটা এই কোর্সের মেইন বেনিফিট। এটা সময় হলে আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। ঠিক আছে? এখন থিওরিটিক্যাল পার্ট, এখন এগুলো আপনাদের নিতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো বুঝতে হবে। এখন আমার লেকচার দেওয়ার সময় আমি কথা বলছি, আমি কথা বলবো। এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনাকে কোশ্চেন করার, প্রশ্ন করার সুযোগ দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন। সেখানে তো আমি একটু ধৈর্যচ্যুতি হব না বা হচ্ছি না। যখন আপনাদেরকে দিয়ে কাজ করাবো আর আমি বসে থাকবো, আপনাদেরকে দিয়ে স্পিকিং প্র্যাকটিস করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, রিডিং করাবো, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। অর্থাৎ কাজটা যখন আপনার থাকবে, মেজর পার্টটা যখন আপনার থাকবে, তখন 30 জন না, 10 জন, 5 জন ছোট ছোট সেশনও আমি সেভাবে নিয়ে থাকি, অর্গানাইজ করে থাকি। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আমাদের হ্যাঁ। সো আর এটা এটা বেশি হওয়ার একটা মেইন কারণ হচ্ছে, আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, এইটা বাদেও আমার প্রিভিয়াস ব্যাচ, পেইড ব্যাচে যারা থাকে, তারা রেগুলার ক্লাস যদি কেউ না করতে পারে একটা ব্যাচে, মনে করেন আপনারা এখন ভর্তি হয়েছেন, এখন আপনারা এই ব্যাচে অনেকগুলো ক্লাস মিস করে ফেললেন, করতে পারলেন না। আপনি বললেন যে স্যার আমি আবার নতুন করে আপনার পেইড ব্যাচে যুক্ত হতে চাই, আমি ক্লাস মিস করেছি, করতে পারিনি। তখন আমার আবার তাদেরকেও যুক্ত করে নিতে হয়। বাট এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। হোল কনসেপ্ট আমি আপনাদেরকে দিব। আপনাদের যখন কথা বলার সময় আসবে, আপনারা সেইটাই ফোকাস করবেন বা দেখবেন যে আপনারা সেটা পাচ্ছেন কিনা, সেই সুযোগটা পাচ্ছেন কিনা, প্রশ্ন করার জন্য সেই সুযোগটা আপনারা পাচ্ছেন কিনা, স্পিকিং করার জন্য সেই সুযোগটা আপনারা পাচ্ছেন কিনা। বাট আগে আমাকে শেখাতে দেন, পড়াতে দেন, বোঝাতে দেন, দেন আপনাদেরকে দিয়ে আমি কাজ করাবো। হ্যাঁ, আমি এই কথাটা বারবার বলছি যে আপনাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এরপর দেখেন, তাহলে পার্টস অফ স্পিচের ফাংশনগুলো কি আমি আপনাদেরকে বুঝালাম। এবার প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে ইন ডিটেলসে আমাদের দেখতে হবে। বাট আজ হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের হোল কনসেপ্টটা আমি আপনাদেরকে দিব আজকের এই ক্লাসটিতে। দেন নেক্সট ক্লাস থেকে আমরা আলাদা আলাদাভাবে আমি এক একটা ক্লাসে 2টা করে পার্টস অফ স্পিচ কমপ্লিট করব। যেমন আগামীকাল আমি নাউন প্রোনাউন এই দুইটাকে ইন ডিটেলসে বর্ণনা করব। তারপর অ্যাজেক্টিভ অ্যাডভার্ব এই দুইটাকে ইন ডিটেলসে বর্ণনা করব। এরপর ভার্ব একটা বড় টপিক, এটা একটাই, একদিনে এটা বর্ণনা করব। আর প্রেপোজিশন এটা একটা বড় টপিক, এটা অন্তত 2টা বা 3টা ক্লাস লাগবে। আর কনজাংশন ইন্টারজেকশন যেটা আছে, এটা ওইভাবে এখন প্রয়োজন নাই, এটা মোস্ট অফ দ্য টাইম রিটেন ইংলিশে প্রয়োজন হয়, বাট ওটা পারবেন। এটাকে ইন ডিটেলসে দেখার কিছু নাই এখন। অর্থাৎ প্রেপোজিশন সম্পর্কে আমরা শিখব। এটা শেখার পর প্র্যাকটিক্যাল স্পোকেনের যে টপিকগুলো আছে, তার ভিতর আমরা মুভ করব। এইভাবে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা ক্লাস নিব, করতে থাকেন, দেখেন অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন, নিতে পারবেন, শিখতে পারবেন। তো আজকে আমরা যে কমপ্লিট কনসেপ্টটা আমরা নেব এখানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে, এই জায়গাটা একটু বোঝেন। নাউন কাকে বলে? বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ডস অফ নেম। দিস মিনস হোয়াট এভার উই আর সিং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। Nouns are used to name person, things, animal, event, places, ideas, etc. নাউন মানে নাম। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। অর্থাৎ এই যে আমি বলছি যে পার্টস অফ স্পিচ, স্পিচের পার্ট, বাক্যের অংশ, এক একটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ বাস। বাট আমার যদি এগুলো সেন্টেন্স বা বাক্যের ভিতর না থাকে, যদি একা একা এক একটা শব্দ হিসাবে থাকে, সেটা যে শব্দই হোক না কেন সেটা নাউন। যে শব্দই হোক না কেন সেটা নাউন। মনে করেন গো মানে কি, যাওয়া বলি, এটাকে আমি বলছি যে ভার্ব। ইট মানে কি, খাওয়া, এটাকে আমি বলছি ভার্ব না। ভার্ব তখনই হবে যখন সেটা কাজ করা বোঝাবে, যখন সেটা অ্যাকশন দিবে, যখন সেটা সাবজেক্টের পরে বলবে। আদারওয়াইজ একটা শব্দ লেখা জাস্ট গো, এই শব্দটা কি? এটা তো একটা নাম, একটা ওয়ার্ড, এটা একটা নাউন। যে কোনো শব্দ, অনেস্ট, সৎ, আমরা বলবো যে এটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ এটা তখনই হবে যখন আমি বাক্যে ব্যবহার করবো। আমি যদি বলি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তখন ওই অনেস্টটা ম্যানকে মডিফাই করে বলে, ওটা অ্যাজেক্টিভ। বাট একটা শব্দ থাকলো যে অনেস্ট, এটা কোনো অ্যাজেক্টিভ না, এটা নাউন। মানে এই জন্য বলছে পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন। অ্যাজ এ ওয়ার্ড
সব সব ওয়ার্ডই নাউন বা বিশেষ্য। অন্যান্য পার্টস অফ স্পিচ, সেন্টেন্স বা বাক্যে অবস্থান এর উপর ভিত্তি করে হয়ে থাকে বা হবে। তো নাউন মূলত একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। এই করিমটা একটা নাউন। আবার এই যে দেখেন লাস্ট স্কুল, এটা একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। কুয়েত একটা দেশের নাম, এটা একটা নাউন। কান্ট্রি, এই যে লাস্টে যেটা আছে, এটা একটা নাউন। এখন এই কান্ট্রিকে আবার মডিফাই করছে মুসলিম শব্দটা। তাহলে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, কারণ যে ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। সো দেখেন এইখানে আরেকটু বলছে যে noun are classified into 5 types. These are proper noun, common noun, collective noun, material noun, abstract noun. Noun টোটাল 5 প্রকার। এগুলো আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলসে দেখাবো। হুম। আমরা আজকে একটু আইডেন্টিফাই করা শিখবো, হ্যাঁ, প্যাসেজ থেকে। প্রোনাউনটা কি? সহজভাবে যেসব শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। হি, শি, উই, এক্সেট্রা। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। করিম ইজ আ গুড বয়। করিম একটা ভালো ছেলে। প্রোনাউন কাকে বলে? যেটা নাউনের পরিবর্তে বসে। মনে করেন একটা সার্টেন পার্সন সম্পর্কে যখন আপনি একাধিক কথা বলছেন, বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, তখন ওই আহ, সেই নামটাকে বারবার রিপিট না করে হি ব্যবহার করলে সেটাকে আমরা প্রোনাউন বলছি, তাই না? এটা কেন হয় জানেন? এই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ব্রিটিশদের থেকে বা ইংরেজদের থেকে আসছে, অল নো দ্যাট। সো ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, এক শব্দের দুইবার উক্তি বা ব্যবহার। যেমন আম, আমরা বাংলায় এরকম বলি না অনেক ক্ষেত্রে, আমি নাচতে নাচতে স্কুলে যাই, সে গান গাইতে গাইতে ভাত খায়। এই যে নাচতে নাচতে, গাইতে গাইতে, এগুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, আপনি এভাবে বলতে পারবেন না যে আই গো টু স্কুল ইট সিঙ্গিং সিঙ্গিং, আই ইট রাইস ড্যান্সিং ড্যান্সিং। মানে এরকম দুইবার বলা যায় না আর কি, একবার বলতে হয়। আর প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে এই নাউনকে রিপিট করা, এটা ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। করিম ইজ আ গুড বয়। করিম রিডস ইন ক্লাস 10। করিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। করিম গোস টু স্কুল এভরিডে। সো এই যে প্রতিটা বাক্যে আমি করিমের ব্যবহার করছি, এটা ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্সির কাজ করে। এই প্রবলেমটা দূর করার জন্যই মূলত প্রোনাউনের উদ্ভব হচ্ছে। একটা সার্টেন বিষয়ের উপর যখন আপনি কথা বলছেন, সার্টেন সাবজেক্ট নিয়ে যখন আপনি বারবার সেটাকে রিপিট করছেন, ফার্স্টে সেই সাবজেক্টটা রেখে বাকিগুলোতে সাবজেক্টের পরিবর্তে যে ওয়ার্ডটাকে আপনি ব্যবহার করেন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাকে আপনি ব্যবহার করেন, মূলত সেটাকেই সর্বনাম বা প্রোনাউন বলা হয়। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। করিম ইজ আ গুড বয়, এখানে করিম নাউন। এবার এই করিম সম্পর্কে যখন আমি আরো ইনফরমেশন দিচ্ছি, যে করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন, এই করিম না বলে হি ব্যবহার করলে সেটাই হচ্ছে আর কি প্রোনাউন। এই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমি ইন ডিটেলসে দেখাবো, হ্যাঁ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিফাই, অনেকগুলো আছে, আমি আপনাদেরকে দেখাবো এগুলো ইন ডিটেলসে। টেনশনের কারণেই আপনারা নেক্সট ক্লাসে এটা দেখতে পারবেন। তাহলে প্রোনাউনটা জাস্ট ওই যে নাউনের যে জায়গায় অবস্থান, একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে, ওইখানেই কিন্তু প্রোনাউনটাও অবস্থান করে, শুরুতে বা শেষে। এরপর হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কি? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাজেক্টিভ বলে। Adjectives qualify only noun and pronoun. It specifies the quality, number, and size of nouns or pronouns. It describes nouns or pronouns. অর্থাৎ অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। তাহলে নাউন প্রোনাউন একটা সেন্টেন্স বা বাক্যে কোথায় বসে? শুরুতে সাবজেক্টের স্থানে অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে, ঠিক তার আগে বা তার ঘাড়ের উপর মূলত বসে থাকে হচ্ছে এই অ্যাজেক্টিভ। নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, আমি যদি বলি নাইমা ইজ আ গার্ল, নাইমা একটা মেয়ে। মেয়েটা কেমন মেয়ে? সে সুন্দরী মেয়ে। অর্থাৎ গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি, গার্ল এর ঘাড়ের উপর বিউটিফুল শব্দটি বসছে। তাহলে নাউন প্রোনাউন কোথায় বসে? মনে রাখেন, শুরুতে বা শেষে, ঠিক তার ঘাড়ের উপর যে ওয়ার্ডটা বসে সেটাই অ্যাজেক্টিভ। তাকে ইনফরমেশন দিতে যে ওয়ার্ডটা বসে সেটাই অ্যাজেক্টিভ। এভাবেই একটা সেন্টেন্স অর্গানাইজ হয়, একটা সেন্টেন্স বা বাক্য বড় হয়। কিভাবে? একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্ট হয়। তাহলে নাউন প্রোনাউনের সাথে কি কানেক্ট হয়? অ্যাজেক্টিভ। কি কানেক্ট হয়? অ্যাজেক্টিভ। কার সাথে? নাউন
প্রোনাউনের সাথে। নাউন প্রোনাউন মানে শুরুতে যে থাকে সাবজেক্টে বা ভার্বের পর অবজেক্টে যে থাকে তাকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দৈর্ঘ্য, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। ভার্ব কি? আরেকটা দেখেন, হি হ্যাজ 3 red pens, তার 3টা লাল কলম আছে। পেন মানে কি? কলম, এটা নাউন। তার কলম আছে, হি হ্যাজ পেন। তার লাল কলম আছে, রেড পেন। তার 3টা লাল কলম আছে, 3 red pen। অর্থাৎ এই যে 3 এবং রেড, এখানে দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? পেনকে। সাফি ইজ ইল, সাফি অসুস্থ, মানে সাবজেক্টকে সাফি, এটা নাউন। এর অবস্থাটা কেমন, এর কন্ডিশনটা কেমন? সে অসুস্থ। সো নাউনকে মডিফাই করছে ইল শব্দটা, এটা অ্যাডজেক্টিভ। এবার আসি ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। ভার্ব, the verb is an important part of speech. Without a verb no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doings and actions. যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ। অর্থাৎ ভার্ব অ্যাকচুয়ালি give action, you all know that. So you will identify it very easily. কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, এগুলোই মূলত বোঝায়। যেমন উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। তাহলে সাবজেক্টের পরে এই যে প্লে, রাইট, গেভ, এগুলো হচ্ছে ভার্ব। মনে রাখবেন যে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। উইদাউট ভার্ব ইউ ওন্ট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া কিন্তু ইংলিশের কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। তাহলে বলেন তো অ্যাডজেক্টিভের কথা কি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যে শব্দ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। এই অ্যাডজেক্টিভের ঠিক বিপরীত হচ্ছে অ্যাডভার্ব। মানে একটা বাক্য, একটা কথা আমি আপনাদেরকে বলি, ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করার অ্যাজ ইউজুয়াল আমি তো একটা স্ট্রাকচার দেখাইছি, সেটা বাদে মেইনলি আমরা যেটা জানি অ্যাজ ইউজুয়াল একটা স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বোঝেন? মনে করেন আমি যদি বলি যে শি ইজ গার্ল, এর বাংলা অর্থ কি? সে হয় মেয়ে। এখানে একটা ফুল স্টপ দিলাম। এবার আমি যদি বলি সে হয় একটা মেয়ে, শি ইজ আ গার্ল, এই এ শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই গার্ল কে মডিফাই করছে, অর্থাৎ এই গার্ল এর সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য হতে গেলে নাউন, প্রোনাউন এবং ভার্বের প্রয়োজন হয়। আবারও বলছি, 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে না আমাদের ইংলিশ সেন্টেন্সে? বলেন তো কয় প্রকার? 8 প্রকার। আপনাকে এটা আগে বুঝতে হবে, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে একদম মেইন পার্টস অফ স্পিচ কোনটা, জিস্ট কোনটা, কোনটা ঠিক কোনটা না হলে একটা সেন্টেন্স মিনিমাম তৈরি করা যায় না, কোনটা না হলে একটা সেন্টেন্স মিনিমাম তৈরি করা যায় না, সেটা কি জানেন? নাউন, প্রোনাউন এবং ভার্ব। নাউন, প্রোনাউন এবং ভার্ব, নাউন আর প্রোনাউন দুইটাকে একসাথে বলা যেতে পারে, একই কাজ করে। সো এই তিনটা যদি একটা বাদ দেন, বা নাউন, প্রোনাউন অথবা ভার্ব, এই দুইটা থেকে একটা যদি আপনি বাদ দেন, আপনার কখনো সেন্টেন্স হবে না। কিন্তু আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। এবার আমি বললাম যে শি ইজ আ বিউটিফুল গার্ল, অর্থাৎ সে একটা সুন্দরী মেয়ে। তার মানে বোঝেন যে নাউন, প্রোনাউন বাদে এবং ভার্ব বাদে বাকি যে সেন্টেন্স, বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আপনি ইউজ করেন একটা বাক্য তৈরি করতে গেলে, এইগুলো মূলত কি করে? এইগুলো মূলত বাক্যের বাড়তি অংশ। একটা সেন্টেন্স বা বাক্যকে মডিফাই করে, কোয়ালিফাই করে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দেয়, সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, নাথিং এলস, আর কিছুই না। কিন্তু সে ইজ আ বিউটিফুল গার্ল, মনের ভাবটাকে ডিটেলসে প্রকাশ করে। সে সুন্দরী মেয়ে, সে সুন্দরী মেয়ে, ভালো কথা। সে যে সুন্দরী, সে খুব সুন্দরী মেয়ে, সে ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, ভেরি বিউটিফুল গার্ল। এই যে এইবার দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে শিটা প্রোনাউন, ইজটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডভার্ব, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ এবং গার্লটা হচ্ছে নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, পার্টস অফ স্পিচ গুলোকে আমি আইডেন্টিফাই করলাম। এবার আমি যদি আপনাকে বলি যে এই বাক্যের ভিতরে আমার মেইন পার্ট কোনটুকু, জিস্ট কোনটুকু, কোনটুকু না হলে বাক্য মিনিমাম অর্থ দিতে পারে না। মনে করেন আমি যদি সি বাদ দিয়ে দেই, তাহলে কি বাক্যের কোনো অর্থ থাকবে? আমি যদি ইজ বাদ দিয়ে দেই, ভার্বই যদি না থাকে, বাক্যের কোনো অর্থ থাকবে? বাট আপনি এই 3টা ওয়ার্ড বাদ দেন তো, এ বাদ দেন, ভেরি বাদ দেন, বিউটিফুল বাদ দেন, তারপরেও দেখেন বাক্যের একটা মিনিং থাকবে। বাট এই 3টা ওয়ার্ডের এইখানে যে 3টা আছে, শি ইজ গার্ল, সে হয় মেয়ে, এই 3টার একটা বাদ দিলে কি বাক্যের কোনো ধরনের অর্থ থাকছে বা মিনিং থাকছে? তাহলে এই 3টা কি? শিটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা নাউন। এই 3টাকে কেন্দ্র করেই বাকি সব পার্টস অফ স্পিচ হয়। টোটাল পার্টস অফ স্পিচ কয়টা?
8টা না? তাহলে নাউন প্রোনাউন আর ভার্ব বাদ দিলে আর থাকে কয়টা? 5টা। বাকি যে 5টি পার্টস অফ স্পিচ থাকে তারা কিন্তু এদেরকে নিয়েই কাজ করে। কিভাবে কাজ করে? নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে বা কোয়ালিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন, ভার্বকে যে কোয়ালিফাই করে, ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, ভার্বকে যে মডিফাই করে, ইভেন যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা প্রেপোজিশনকে বা অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, মানে অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না, নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের ঘাড়ের উপর বসে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মেইনলি মডিফাই করে হচ্ছে ভার্বকে। নাউন প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এটা গেল। আর প্রেপোজিশনও একটা বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্বে প্লেস করে বা অবস্থান করে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন এটা একটু বাইরের একটা পার্ট, এটা আমি আলাদাভাবে বলছি। তো আপনাকে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনাকে এটা বুঝতে হবে যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার জিসটা মূলত কি, মিনিমাম কতটুকু না হলে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না, ঠিক কোন পার্টস অফ স্পিচ গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কে? নাউন প্রোনাউন এবং ভার্ব। বাকিগুলো কি করে? এদেরকে মডিফাই করে, এই নাউন প্রোনাউন এবং ভার্বকে কোয়ালিফাই করে, নাউন প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়। তার ভিতর অ্যাডজেক্টিভটা মূলত নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে নিয়ে কাজ করে। অ্যাডভার্ব কি? যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেগুলোকে অ্যাডভার্ব বলে। ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, those are adverb. The word that usually modifies the verb, adjective or other adverbs as is known as adverb. যেমন he asked my name gently, মানে সে আমার নামটা জিজ্ঞাসা করেছিল ভদ্রভাবে। বোঝেন কিন্তু হিটা কি? এটা একটা প্রোনাউন, অ্যাক্সড এটা ভার্ব, মাই নেম আমার নাম, এই নেমটা কিন্তু একটা নাউন। আর এই মাইটা কি জানেন? অনেকে মাই, আওয়ার, ইওর, দেয়ার এগুলো দেখলে ভাবে কি প্রোনাউন, এটা প্রোনাউন না। যেহেতু নেমটা একটা নাউন, একটা নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, এই মাইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অর্থাৎ সে আমার নাম জিজ্ঞাসা করেছিল। এবার বলছে জেন্টলি, মানে জিজ্ঞাসা করার ধরনটা কেমন ছিল? সে যে আমার নামটা জিজ্ঞাসা করেছিল ঠিক আছে, বাট সে তার আমার নাম জিজ্ঞাসা করার ওয়েটা কি ছিল, ধরনটা কি ছিল, কিভাবে জিজ্ঞাসা করেছিল? ভদ্রভাবে। কিভাবে জিজ্ঞাসা করেছিল? ভদ্রভাবে। তাহলে এই যে অ্যাক্ট মানে জিজ্ঞাসা করা, এই যে কাজটা, এই যে ভার্বটা যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, যে কাজ, আমার কাজের ধরনটা কেমন সেইটা বর্ণনা করে বলতে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। শি ওয়াক্স, সে হাঁটে। কেমন, কিভাবে হাঁটে, তার হাঁটার ধরনটা কেমন, স্লোলি। তার জিজ্ঞাসা করার ধরনটা কেমন, মানে কাজ করার ধরনটা কেমন, জেন্টলি, ভদ্রভাবে। সে বট, সে কিনেছিল, আ ভেরি লং ড্রেস, অনেক বড় একটা ড্রেস, লম্বা একটা ড্রেস। সেটা হচ্ছে প্রোনাউন, বট শব্দটা আমার ভার্ব, সে কিনেছিল। এবার কি কিনেছিল? আ ড্রেস। ড্রেসটা কি? নাউন। এবার ড্রেসটা কেমন? লং ড্রেস। ড্রেসকে যে ওয়ার্ড মডিফাই করছে সেটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে লংটা কিন্তু অ্যাডজেক্টিভ। লংটা কি? অ্যাডজেক্টিভ। এই এটাও কি? অ্যাডজেক্টিভ, কারণ একটা ড্রেস, এই যে নাউনের সংখ্যা বোঝাচ্ছে, যে ড্রেসের সংখ্যা কয়টা? একটা। তাহলে এখানে এটাও অ্যাডজেক্টিভ, লংটাও অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই ড্রেসকে মডিফাই করছে। বাট এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? সে একটা লম্বা ড্রেস কিনেছিল, লম্বা, খুব লম্বা, লম্বা, খুব লম্বা। অর্থাৎ অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা প্রেপোজিশন, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। নিজেকে নিজে কিভাবে মডিফাই করে জানেন? এ দেখেন, হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে, সে ধীরে হাঁটে। এইখানে যদি আমি আবার বসাই যে হি ওয়াক ভেরি স্লোলি, এর মানে হচ্ছে সে খুব ধীরে হাঁটে। আস্তে তো হাঁটেই, শুধু আস্তে নাও, খুব আস্তে হাঁটে। অর্থাৎ এই ভেরি শব্দটা স্লোলি কে মডিফাই করছে। মানে এখানে তো স্লোলি অলরেডি অ্যাডভার্ব ছিল, তার হাঁটার ধরনটা কেমন? স্লোলি। অর্থাৎ ভার্বকে যে ওয়ার্ড মডিফাই করে সেটা অ্যাডভার্ব, তাহলে সেই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে ভেরি শব্দটা, যে সে তো ধীরে হাঁটে, সে একদম ধীরে হাঁটে, খুব ধীরে হাঁটে। অর্থাৎ এটাকে বলা হয় অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করা, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করা। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কোনো কিছু, এনিথিং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড? কেউ কিছু বুঝতে Yes, পারছেন? sir. হ্যাঁ, এর থেকে ডিটেলসে এই পার্টস অফ স্পিচ আপনাকে কেউ দেখাবেও না, বোঝাবেও না, বোঝানো যায় না। আমি যেভাবে বলছি ভেঙে ভেঙে,
আপনারা একটু নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। দেখেন, আমি আগে এগুলো স্কিপ করতাম, আমার মেইন ফোকাসটা স্পোকেন ইংলিশের উপর। আপনারা যদি ইংলিশে কথা বলতে পারেন, স্পিকিং করতে পারেন, ফার্স্টে যে ক্লাসটা নিলাম এরপর প্রোনাউন্সিয়েশন, তারপর আমি স্পিকিং এ চলে যাই। বাট এই ক্লাসের ভিতরে আপনাদের পেইড কোর্সের এই কোর্সটা শুরু করলে কেউ একজন বলছিলেন যে স্যার আপনি কি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ইন ডিটেলসে পড়াবেন? তো সেইটা থেকেই আমার ব্রেইনে একটা আইডিয়া আসছে যে না, এবার আমি পড়াবো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি জানি, পারি, বোঝাতে পারি, গ্রামার ইন ডিটেলসে আমি শেখাতে পারি। যদিও আমি শেখাতাম না, এই জন্য যে স্টুডেন্টরা গ্রামার শিখতে চায় না, এনজয় করতে চায় না, বোরিং ফিল করে, তারা বারবার বলে কি যে আমি স্পোকেন ইংলিশের রুলস শিখবো, প্রেজেন্টেশন দেওয়ালে, স্পিকিং করালে খুব বেশি এনজয় করে। বাট এগুলো কঠিন কিছু না, স্পোকেন ইংলিশ ভেরি ইজি, জাস্ট ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা কারেক্ট স্ট্র্যাটেজি বা টেকনিক মেনটেন করলে আপনারা অবশ্যই অবশ্যই পারবেন, এখানে কেউ আপনাকে আটকাতে পারবে না। বাট এই জায়গাগুলো যদি জানা না থাকে, আপনি কখনোই কনফিডেন্টের সাথে ইংলিশে কোনো কিছু বলতে পারবেন না বা লিখতে পারবেন না। এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। এই যে আমি যেগুলো নিয়ে কথা বলছি, আমি কিসের আলোচনা করছি বলতে পারেন? একটা সেন্টেন্স, একটা বাক্য কিভাবে অর্গানাইজড হয়, একটা সেন্টেন্স যখন ইংলিশে লেখা হয়, ইংলিশে বলা হয়, সেন্টেন্স হতে গেলে তো ওয়ার্ডের প্রয়োজন, শব্দের প্রয়োজন। সেই শব্দগুলো কিভাবে বসে, কার সাথে কোন শব্দ কানেক্টেড, কোন শব্দের ঘাড়ের উপর অন্য কোন শব্দ বসে, কোন শব্দের জন্য অন্য কোন শব্দ কোন ধরনের মিনিং প্রদান করে, এগুলো হচ্ছে তাই, অর্থাৎ একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন ভাষার। এটা যদি ভালোভাবে জানা থাকে, ডেভেলপ করা থাকে, তাহলে আপনি কনফিডেন্টের সাথে যে কোনো কিছু লিখতে পারবেন বা বলতে পারবেন। এই জন্য আমি বলছি যে যাদের শেখার আগ্রহ আছে, যদি কেউ এখানে বোরিং ফিল করেন, আমার কিছু করার নেই, আপনাকে একটু মেনে নিতে হবে। হয়তো কয়েকটা ক্লাস, কারণ আমি ফার্স্টেই বলে নিয়েছি যে ফার্স্টে 10টা ক্লাস বেসিক গ্রামারের উপর থাকবে। যদি কেউ মনে করেন যে আমি বোরিং ফিল করছি, তারপরেও আমি যা পড়াচ্ছি, যা দেখাচ্ছি, যতটুকু পারেন আপনারা নেওয়ার চেষ্টা করেন। এরপর স্পোকেনের ক্লাস আসবে, সেগুলো অনেক এনজয় করতে পারবেন। বাট সত্যিকার অর্থে এগুলো যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন, স্পোকেন ইংলিশ অনেক বেশি সহজ আপনার কাছে হয়ে যাবে। তো এই জন্য আমি অনুরোধ করবো, আমি এটা পড়াবো, কারণ যারা প্রফেশনাল হতে চায়, একদমই এক্সপার্ট হতে চায়, যারা এই ল্যাঙ্গুয়েজে নিজেরাই মাস্টার হতে চায়, নেক্সট জেনারেশনকে শেখাতে চায়, আমার সম্পূর্ণ টার্গেট বা ফোকাসটা তাদের উপর অনেক বেশি থাকবে। কারণ আমি সবসময় চেষ্টা করি যে আপনি শিখলে শেখার মতো করে শেখেন, ভালোভাবে শেখেন। ভাষা ভাষা একটা ভাষা শিখে কোনো লাভ নেই, সেটাকে কখনো ধরে রাখা যায় না। বাট যদি প্রফেশনালি শেখেন, ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শেখেন, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায় নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে। সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। ভাষা ভাষা শিখে কোনো কিছুই হয় না, আপনি কখনোই সেটাকে প্রফেশনালি ধরে রাখতে পারবেন না। বলবেন ওই আমি একটা ইংলিশ কোর্স করেছিলাম, এরকম এরকম শিখছিলাম, তারপর আর শেখা হয়নি, আমি ভুলে গেছি। বাট আমি এই যেভাবে বলছি, যা দেখাচ্ছি, এগুলো আপনি ভুলবেন না কখনো। যদি আপনি একবার নিতে পারেন, যদি মেকানিজমটা একবার বুঝতে পারেন যে আসলে জিনিসগুলো কি, এখানে যে ওই ওই লোকটা বক বক করছে পড়াচ্ছে, আসলে কি পড়াচ্ছে, জাস্ট এতটুকু আপনি নিজে নিজে ভাবেন আর নেওয়ার চেষ্টা করেন। মেকানিজম একবার বুঝতে পারলে এগুলো খুবই সহজ। কথা ক্লিয়ার? বোঝাতে পারছি আমি? জিনিসগুলো আসলে কি, এটা আগে বুঝতে হবে। শেখার প্রয়োজন আছে না কি নেই এগুলো বলেন তো? পার্টস অফ স্পিচ, আমরা জেনারেল এগুলো খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ শিখতে হবে। কারণ গ্রামার কেউ আপনাকে এইভাবে পড়াবে না। আপনি যে কোনো জায়গায় বইতে, একটা বই পড়ে কি আপনি এইভাবে শিখতে পারবেন? যেভাবে আমি লেকচার দিচ্ছি, ডিসকাস করছি, কোনো বইতে এভাবে লেখা থাকে? আপনি একজন টিচারের কাছে ক্লাস করতে যান, সে বলবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। কোনো কিছু নামকে নাউন বলে, নামের পরিবর্তে যা বসে প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। এরকম আপনি পড়লেন, ডেফিনেশন পড়লেন, পার্টস অফ স্পিচ পড়লেন। বাট আপনি কি প্র্যাকটিক্যাল কনসেপ্টটা পাচ্ছেন? এই যে আমি যে ওয়ার্ড ধরে ধরে আপনাকে দেখাচ্ছি, ওয়ার্ডের কানেকশনটা আমি দেখাচ্ছি, এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। এরপর দেখেন প্রিপোজিশন কি বলছে। A preposition defines the relationship between nouns or pronouns with another word in a sentence.
It works as a connector and specifies the location or a location in time. বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজে বোঝা যায় যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল এক্সেট্রা। দোজ আর দ্য এক্সাম্পল অফ প্রেপোজিশন। মানে এই জিনিসটা কেমন, দেখেন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, সহজ কথায় যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে প্লেস বা অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। এটা ঠিক আছে। মূলত প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার বা অর্নামেন্ট হিসাবে কাজ করে। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, হ্যাঁ, এই প্রেপোজিশন গুলো একটা সেন্টেন্স বা বাক্যের অর্থের সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ, একটা ছেলেকে আপনি যদি শার্ট, বুট, কোট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাওয়া নতুন বউকে সাজালে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে, অলংকৃত করে। প্রেপোজিশনের মাধ্যমে একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয়। প্রেপোজিশন যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, একটি সেন্টেন্স বা বাক্য খাপছাড়া খাপছাড়া মনে হবে, একটার সাথে আরেকটা ওয়ার্ড ম্যাচ করবে না। বাট এটা যে একদম মেজর কোনো পার্ট এরকম না, এটা না বসালে সেন্টেন্সের অর্থ থাকে না এরকম কোনো না। সেন্টেন্সের অর্থ থাকে না কি না বসালে বলেন তো? নাউন, প্রোনাউন আর ভার্ব। মেজর পার্ট কোনটা পার্টস অফ স্পিচের ভিতর? নাউন, প্রোনাউন আর ভার্ব। বাকি সবগুলো হচ্ছে এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে। যাই হোক, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপর। রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। The girl brought a letter for me from the teacher who taught us English. So from, behind, on. So those are preposition. এটার উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। এরপর হচ্ছে কনজাংশন, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজ কে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, ইট, ফর, নন, সো, বিকজ। ইউজুয়ালি কনজাংশন জয়েন্স a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses. Saif and Saurabh are very good friend. এই যে দুইটা আলাদা সাবজেক্টকে, আলাদা নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এটা কনজাংশন। আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ আ গার্ল। শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি। সো আমার বিষয়টা একটু বোঝেন। এই যে কনজাংশন, এই কনজাংশন পর্যন্ত টোটাল পার্টস অফ স্পিচ কয়টা দাঁড়াচ্ছে? 7টি। এই 7টি পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এইগুলো যখন আপনি একটা সেন্টেন্সে দেখবেন বা ব্যবহার করবেন, প্রত্যেকটাই কোনো না কোনোটার সাথে কানেক্টেড বা রিলেটেড। যেমন ওই যেটা বললাম, নাউন প্রোনাউনের সাথে কানেক্টেড অ্যাডজেক্টিভ, বা প্রিপোজিশন ভার্বের সাথে কানেক্টেড হচ্ছে অ্যাডভার্ব, এরকম প্রত্যেকটাই একটা না একটার সাথে কানেক্টেড বা রিলেটেড বোঝা যায়। আরেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন, যেটা এদের থেকে আলাদা। মানে এটা জাস্ট বিস্ময়সূচক কিছু সিম্বল থাকে, এটা আপনারা দেখলেই চিনবেন। এক্সক্লামেশন একটা সিম্বল থাকে, আর এই ধরনের ওয়ার্ড গুলো থাকে। মানে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে এগুলো এইভাবে কানেক্টেড হয় না। একটা সেন্টেন্সের ভিতর একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড, একটা ওয়ার্ডের জন্য অন্য আরেকটা ওয়ার্ড বসে, একটা ওয়ার্ডের ঘাড়ের উপর আরেকটা ওয়ার্ড বসে, সেটা যার সাথে যেটা হোক না কেন সেটা ওই 7টার ভিতর হয়ে থাকে। ইন্টারজেকশনটা এদের থেকে সম্পূর্ণ আলাদা। এটা জাস্ট এক্সক্লামেশন, কিছু সিম্বল থাকবে, দেখলেই বোঝা যায়। সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়, যেমন হুররে, আলাস, ও, ব্রাভো, আউস, এগুলো। Alas, her father is dead. Hooray, we have won the match. Oh, what a beautiful girl she is. So এগুলো হচ্ছে আর কি ইন্টারজেকশন। এবার আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আইডেন্টিফাই করা দেখব। সো আপনাদের এখান থেকে অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনারা এই পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করতে পারেন। যেমন, দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? মানে এই যে ইংলিশ, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, এটা অ্যাজেক্টিভ হবে। কেন অ্যাজেক্টিভ হবে? দেখেন, দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা এখানে একটা অবজেক্ট, এটা নাউন। এই নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে এটা ভাষা। এখন কি ভাষা? কোন ভাষার বই? ইংরেজি ভাষার বই। ভাষার বই, এটা ভাষা। কি ভাষা? ইংরেজি। তাহলে এই ইংলিশটা ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে, সেটা অ্যাজেক্টিভ। বুঝতে হবে এইভাবে। বলছে,
দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গাটা একটু বোঝেন, এটা কতটা গুরুত্বপূর্ণ। গো মানে আমরা জানি যাওয়া, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। বাট গো কখনো নাউন হতে পারে, এটা কখনো ভাবছেন? দিস এটা সাবজেক্ট, ইজ এটা ভার্ব, এটা হয় দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে কি জানেন? এই গো এর মানে হচ্ছে নিয়ম। মানে বলছে কি যে পৃথিবীটা এভাবেই চলে, পৃথিবীটা এভাবেই যায়, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীটা আহ পৃথিবীর বৈশিষ্ট্য এমনই, পৃথিবীটা যাওয়ার নিয়ম এমনই। এই যে গোটা, এখানে কিন্তু নাউন, নট ভার্ব। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে কেউ গো দেখলে কি কখনো বলবে যে নাউন? কিন্তু এটা আমি বুঝবো কিভাবে জানেন? সহজভাবে, আপনি যদি এই বাক্যের অর্থ নাও বুঝতে পারেন, এই যে আমি বললাম যে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবী এভাবেই চলে, এই বাক্যটার বাংলা হচ্ছে এরকম, এটা যদি আপনি নাও বুঝতে পারেন, দেখেন এই যে দা আছে না, মনে রাখবেন এ এন দি, এই আর্টিকেল যদি থাকে এবং এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই নাউন হবে। এই এ এন্ড দি, এ এন্ড দি মানে এই যে আর্টিকেল গুলো যদি থাকে এবং তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই নাউন হবে। আমার গোটাকে দেখলে আমার ভার্ব মনে হচ্ছে, ঠিক আছে, বাট ভার্ব একটা বাক্যে অলওয়েজ সাবজেক্টের পরে বসে। ভার্ব কখনো এরকম দূরে বসে না। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব বসে সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে, সেটা নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। বাট মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটা থেকে টেন্স চেনা যায়, যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, সেটা অলওয়েজ সাবজেক্টের পরে থাকবে, নাউন বা প্রোনাউনের পরে থাকবে। যেমন এখানে ভার্ব কোনটা? ইজ, গো না। যদি ওই ইজের ওই ওই পজিশনটাতে গো থাকতো তাহলে আমি গো কে মেইন ভার্ব বলতে পারতাম। সো এই ফাংশন গুলো বুঝতে হবে যে পার্টস অফ স্পিচ গুলোর অবস্থানটা কোথায়। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বসবাস করতে পারে না। অ্যালোন শব্দটা অ্যাডভার্ব। লিভ মানে কি? বাস করা, এটা একটা ভার্ব। তাহলে ভার্বকে যে ওয়ার্ড মডিফাই করে, যে বাস করতে পারে না কিভাবে? একা। সো তাহলে অ্যালোন, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। মানে ভার্বকে যেটা মডিফাই করে সেটা অ্যাডভার্ব, নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই অলরেডিটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, হি হ্যাজ অলরেডি ফিনিশড মানে সে তার হোমওয়ার্ক শেষ করেছে, ইতিমধ্যে শেষ করেছে, মানে শেষ করার টাইমটা কখন, শেষ করার ধরনটা কেমন, ইতিমধ্যে, এটাও অ্যাডভার্ব। এই অলরেডিটা কি? অ্যাডভার্ব। তার মানে কি জানেন? আহ, কোনো বাক্যে যদি এরকম থাকে, দেখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এই ধরনের ওয়ার্ড গুলো থাকে। রিসেন্টলি আই হ্যাভ ডান দিস ওয়ান, এটা আমি এইমাত্র করেছি। তো রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এই ধরনের ওয়ার্ড গুলো থাকে, সেগুলো সবই কিন্তু অ্যাডভার্ব। মনে রাখবেন, অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, দ্য দ্য প্লান, এটা প্লান না, এটা প্লেন হবে, PLANE হবে। দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, প্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এই ওভারটা হচ্ছে এখানে মূলত প্রেপোজিশন, আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এটা একটা নাউন ফ্রেজ, লাস্টে নাউন ফ্রেজ। সো এর আগে, নাউনের আগে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে প্রেপোজিশন। প্লেনটা উড়ে গেল ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে, সেটা প্রেপোজিশন। দ্য সান হ্যাজ গন ডাউন, সূর্য ডুবে গিয়েছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে কোনটার কথা বলছে? ডাউনের কথা বলছে। এই ডাউনটা কি? দেখেন, দ্য সান হ্যাজ গন ডাউন, অনেকে আহ, একটা কথা বোঝেন, এই ডাউনটাকে বলবেন যে এটা একটা প্রেপোজিশন। যেমন অন, ইন, অ্যাট, আপ, ডাউন, এগুলো প্রেপোজিশন। কিন্তু প্রেপোজিশনের ডেফিনেশন কি জানেন? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকেই প্রেপোজিশন বলে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। অর্থাৎ চেহারা দেখে কিন্তু আপনি বসাবেন না, কখনোই না। যেমন মনে করেন, একটা কথা বোঝেন, ইন শব্দটা কি? আমরা সারা জীবন জানি যে ইন শব্দ একটা প্রেপোজিশন। যেমন আমি যদি বলি হি লিভস ইন খুলনা, সে খুলনাতে বাস করে, এই ইনটা কি? একটা প্রেপোজিশন। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, প্লিজ কাম ইন, এর মানে হচ্ছে দয়া করে ভিতরে আসো। দেখেন এই বাক্যে ইনের পরেই ফুল স্টপ আছে। ইনের পরে কি অন্য কোনো নাউন আছে বা প্রোনাউন আছে? ইন কি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসছে বা আগে বসছে? না। তাহলে এই যে প্লিজ কাম ইন, এই ইনটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্ব। এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় আসো? ওয়ার, ভিতরে। ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। তো এটা কিন্তু প্রেপোজিশন না। প্রেপোজিশন হতে গেলে অবশ্যই নাউন প্রোনাউন আগে বসতে হবে। এই যে ডাউনটা, এটা প্রেপোজিশন না, যেহেতু এরপরে ফুল স্টপ আছে, এটা কোনো নাউন প্রোনাউনের আগে বসেনি, এই জন্য এই ডাউনটা একটা অ্যাডভার্ব। বাট এই যে ইনটা,
এটা প্রেপোজিশন। হি লিভস ইন খুলনা, যেহেতু খুলনা একটা নাউন, একটা জায়গার নাম, তার আগে ইনটা বসছে, এটা একটা প্রেপোজিশন। তো দেখছেন এই জায়গাগুলো বুঝতে হবে। এখানে কি বলছে দেখেন, ডাউন একটি প্রেপোজিশন। প্রেপোজিশন যদি শব্দের শেষে বসে এবং তারপর আর কোনো শব্দ না থাকে, তবে প্রেপোজিশনটি অ্যাডভার্ব হয়। হ্যাঁ। সো 5 years হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট। তোমার সাথে শেষ দেখা হয়েছিল 5 বছর হয়ে গেছে, বাংলাটা এরকম। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই সিন্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই সিন্সটা হচ্ছে মূলত কনজাংশন। কারণ কি, 5 years হ্যাভ পাস্ট এটা একটা ক্লজ, আর আই মেট ইউ লাস্ট এটা আরেকটা ক্লজ, মানে একটা কমপ্লিট সেন্টেন্স। এই দুইটা আলাদা ক্লজ কে কানেক্ট করছে সিন্স শব্দটা, সো এটা একটা কনজাংশন। আলাদা দুইটা সাবজেক্ট ভার্ব যুক্ত সেন্টেন্স, বা সেন্টেন্স বলা যায় না, বাক্যাংশ ক্লজ কে কানেক্ট করছে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। সো এখানে এগুলো আপনারা একটু দেখবেন, আমি যেগুলো বলছি এখানে অনেকগুলো দেওয়া আছে, এইভাবে আইডেন্টিফাই করা, সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা দেখবেন যে আপনারা পারেন কিনা। এখন আমি যেটা দেখাবো, দেখেন, প্যাসেজ থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স একটু বড় সেন্টেন্স থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। যেমন বলছে, শি অলওয়েজ স্পিক politely with elders and respects them. সে সর্বদা ভদ্রভাবে কথা বলে বড়দের সাথে এবং সম্মান করে তাদের। এখানে শি শব্দটা কি দেখেন, প্রোনাউন। প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে দেওয়া আছে। শি শব্দটি প্রোনাউন, অলওয়েজ শব্দটি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব জানেন? ওই যে স্পিকটা ভার্বটা, যে কথা বলে, ওই বলার ধরনটা কেমন, যে কথা বলে, সে সর্বদা কথা বলে। অর্থাৎ অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। এরপর স্পিকটা ভার্ব, পলাইটলি সে যে কথা বলে, সে কিভাবে বলে, ভদ্রভাবে, তাহলে ওটাও অ্যাডভার্ব। এবার উইথ এটা প্রেপোজিশন, উইথ এল্ডার্স এটা নাউন, অ্যান্ড এটা কনজাংশন, রেসপেক্ট এটা ভার্ব, সম্মান করে ভার্ব, এরপর দেম এটা প্রোনাউন। দেখছেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে আইডেন্টিফাই করে। সে এইটা, এই পিডিএফ আমি পাঠিয়ে দিলে আপনারা পড়বেন। আরেকটা কথা আমি বলে রাখি, আমার লেখা যে বইটা আছে, আপনারা যারা পেইড কোর্সে আসছেন, এখানে যে পিডিএফ ফাইলগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাইল। বাট এখন থেকে যে ক্লাসগুলো আপনারা পাবেন বা করবেন, এই পার্টস অফ স্পিচের একটা ক্লাসও আমার বইটাতে দেওয়া আছে অনেক সুন্দরভাবে। এই যে ফার্স্টে যেগুলো দেখালাম, যেগুলো বললাম, যে এক্সাম্পল গুলো আপনারা দেখছেন, এগুলো সবই আমার লেখা বইটাতে আছে। যদি সম্ভব হয় একটা হার্ড কপি বই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যেহেতু আমার ক্লাসই করছেন, আমার লেখা বই যদি আপনার কাছে থাকে, সত্যিকার অর্থে আমি এটাতে ফোর্স করি না বা জোর দেই না, আমি পিডিএফ দিয়ে দেই। যদি আপনি পিডিএফ থেকে পড়ে ডেভেলপ করতে পারেন, বেটার। বাট যদি মনে হয় যে আমার একটা হার্ড কপি বই দরকার, আর যদি সম্ভব হয়, আপনার একটা বই নিয়ে নেবেন। আপনার কোর্স কত দিনের, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আপনি ক্লাস করলেন, তারপর চলে গেলেন। বাট একটা বই থাকলে এটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। যেহেতু আপনি আমার ক্লাস করে যাচ্ছেন, একটা বই কাছে থাকলে পরবর্তী 2 বছর পরেও যদি বইটা ওপেন করেন, আপনার আমার কথা মনে পড়বে যে এই স্যার তো এইভাবে ক্লাস নিত, এই বইতে এইভাবে লেখা আছে। অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারো। অর্থাৎ আমি যা যা পড়াচ্ছি, যা যা ক্লাস নিচ্ছি, সেটা গোছানো পদ্ধতিতে আমার বইটাতে ধারাবাহিকভাবে দেওয়া আছে। প্রত্যেকটা টপিক পর পর, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তাহলে হবে কি, আমি আজকে ক্লাস নিচ্ছি, আগামীকাল কি ক্লাস নিব এটা আপনি বুঝতে পারবেন আগে থেকে। আপনি যদি সেই পড়াটা একটু করে রাখেন, তাহলে আপনার ক্লাসটাও বোঝাও অনেক সুবিধা হবে। হার্ড কপি বই থাকলে শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হয়, যেটা সত্য আর কি। এই যা যা দেখছেন, যা যা লেখা, আমার এই বইটাতে এগুলো আছে। যদি সম্ভব হয়, এটা বই হাতে পেয়ে আপনার টাকা পরিশোধ করতে পারবেন। এটার প্রাইস 499 টাকা, আই মিন 500 টাকা। ডেলিভারি চার্জ 120 টাকা করে। এখানে ডেলিভারি চার্জ টোটাল 95 টাকা। আহ, আমি আপনাদের কাছ থেকে 90 টাকা করে রাখবো। মানে টোটাল 590 টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা রিসিভ করতে পারবেন। যদি কেউ অর্ডার করতে চান, আমার হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, নাম্বার দিয়ে জানাই, আমি পাঠিয়ে দিব। 2 থেকে 3 দিনের ভিতর হাতে পাবেন। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন। 590 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা রিসিভ করতে পারবেন। একটা হার্ড কপি বই কাছে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের এই শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে, যদি সম্ভব হয়। আর যদি কেউ মনে করেন আমার লাগবে না, এখানে আমি জোর করছি না যে আপনার কোর্স করলে বই বাধ্যতামূলক নেওয়া লাগবে। আমি পিডিএফ দেখে পড়তে পারবো, সেটা পড়তে পারেন। বাট পিডিএফ হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইল, আলাদা আলাদা থাকে, হারিয়ে যেতে পারে।
আপনি যদি সেভ করে না রাখেন। আর পিডিএফ, একটা কথা আমি বলে রাখি, ক্লাস রেকর্ড আমি বারবার আপনাকে দিতে পারবো, ফরওয়ার্ড করতে পারবো, বাট হোয়াটসঅ্যাপে পিডিএফ কিন্তু বারবার শেয়ার করা যায় না, কারণ এটা অনেক বড় ফাইল, হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে যায়, হোয়াটসঅ্যাপ ব্যান পর্যন্ত হয়ে যায় তখন বারবার। ইভেন যারা ফ্রি ক্লাস করে আসছেন আমার, আপনারা দেখছেন আমি কিন্তু পিডিএফ কখনো দুইবার রিপিট করিনি, রেকর্ড ক্লাস বারবার দিয়েছি, কারণ পিডিএফ দিতে গেলে হোয়াটসঅ্যাপ স্লো হয়ে যায়, হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়, এক একটা পিডিএফ অনেক জায়গা নেয়। সো এটা যখন আমি আপনাদের দিচ্ছি বা এই যে ক্লাস শেষে দিব, আপনারা প্রত্যেকে ডাউনলোড করে রাখবেন আপনাদের আলাদা আলাদা গুগল ড্রাইভ যদি থাকে সেখানে আপনারা সেভ করে রাখবেন, কারণ এগুলো কিন্তু পরে আর ওইভাবে একসাথে পিডিএফ আপনারা পাবেন না। তো তো তার জন্য যদি সম্ভব হয় আপনার বইটা নিয়ে রাখবেন। রেকর্ড ক্লাস হয়তো আমি আপনাকে ফরওয়ার্ড করতে পারবো, বারবার দিতে পারবো, ওটাতে সমস্যা হয় না, একটা লিংক শেয়ার করা, কিন্তু পিডিএফ বারবার দেওয়া যায় না, এটা আমি বলে রাখলাম। তো যদি সম্ভব হয় এটা আপনারা নিয়ে নেবেন, এতটুকু আমি বলে রাখছি। এই হচ্ছে বিষয়। তো দেখেন আমি আরেকটু সামনের দিকে যাই। এখানে দেখেন অনেক বড় একটা প্যাসেজ দেওয়া, এই প্যাসেজ গুলো আপনাদের একটু পড়তে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড, একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে আপনার আইডেন্টিফাই করতে হবে। দেখেন কত বড়, কিন্তু সবগুলো ওয়ার্ডই আইডেন্টিফাই করা। যেমন আমি যদি একটু এই প্যাসেজটা পড়ি, এই প্যাসেজ গুলো যখন পড়বেন ওই প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস রাখবেন বা খেয়াল করবেন, ওই যে আমি আপনাদের টাং টুইস্টার প্র্যাকটিস করেছিলাম। ল্যাঙ্গুয়েজটা অলওয়েজ অলওয়েজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি। আমি এই কথা বারবার বলি। এই যে আজকে যতটুকু কনসেপ্ট আমি আপনাদের দিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে, আগামীকাল থেকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের উপর আলাদা ইন ডিটেলস এ ক্লাস নিব, বাট দুইটা দুইটা করে। আগামীকাল নাউন প্রোনাউন, দেন পরের দিন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কম্পেয়ার করে করতে হবে, তাহলে দেখবেন অনেক ভালোভাবে আপনি এটা ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। এরপর ভার্ব আলাদা একদিনে করাবো, আর প্রেপোজিশনের জন্য দুইটা বা তিনটা ক্লাস আমি নিব, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, একদিনে শেষ হবে না। তো দেখেন আহ এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। Once upon a time, in a small village near a river, there lived a kind and humble fisherman. Every morning, he went to the river to catch fish and sold them in the market. He was happy with his simple life and always helped others in need. One day, while fishing, he found a golden fish that could talk. The fish pleaded, "Please let me go, and I will grant you three wishes." The fisherman was surprised but kind hearted. He let the fish go without asking anything. That evening, when he returned home, he found his small cottage transformed into a beautiful house. His kindness had been rewarded. So, আমি পড়ছি না, পড়াটা বোঝেন। Once upon a time, অর্থাৎ যখন আপনি পড়বেন ইংলিশের এই ইন্টোনেশন, রাইজিং ফলিং যে ইন্টোনেশন আছে এগুলো বুঝবেন। অনস, আপন, আ, এনা, আ, টাইম। In a small village near a river, in a small village near a river, there lived a kind and humble fisherman. Humble fisherman. Every morning, morning na, o sound, morning, he went to the river to catch fish and sold them in the market. Sold na, sold, একটা o sound আসবে, okay? Them in the market. He was happy with his simple life and always helped others in need. He listen, owes, happy with his simple and life and always helped others in need. On day, on not day, while fishing, he found a golden fish that could talk. One day, while fishing, he found a golden fish that could talk. সে একটা সোনার মাছ পেয়েছিল যে কথা বলতে পারতো। That could talk, not talk. The fish pleaded, "Please, let me go, let me go, let me go, let me go, and I'll grant you three wishes." I'll, not I will, I'll grant you three wishes. The fisherman was surprised but kind-hearted. The fisherman was surprised but kind-hearted. The fisherman was
surprised but kind-hearted. The fisherman was surprised but kind-hearted. He let the fish go without asking for anything. He let the fish go, not go, go without asking, not sound, asking, asking, asking for anything, for anything. That evening, not evening, not evening, 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 not ev হবে না কিন্তু, that evening, when he returned home, when he returned home, he found his small cottage transformed into a beautiful house. His kindness had been rewarded. তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, প্রোনাউন্সিয়েশন ঠিক করবেন কি করবেন না আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। আর এগুলোর ব্যাপারে আমি ক্লাস নিব, দেখাবো। তো যেটা আমি মেইনলি এখন বলবো সেটা হচ্ছে এই সম্পূর্ণ প্যাসেজ থেকে প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ এটা আপনাকে চিনতে হবে। যেমন ওয়ান্স আপন আ টাইম, দেখেন এটা একটা ফ্রেজ, বাট আমি যদি আলাদা আলাদা ওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করি, মনে করেন এই টাইম শব্দটা কি, আমি বলছি মনে আছে যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে মনে রাখবেন সেটা নাউন। এ অ্যান্ড দি এর পর যদি কোনো ওয়ার্ড থাকে সেটা নাউন। তাহলে এখানে এ শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল গুলো আবার কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না। মানে এ অ্যান্ড দি পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ হবে, কারণ 8 প্রকার পার্টস অফ স্পিচ হিসেবে আর্টিকেল নামে কোনো কিছু নেই। তাহলে টাইম শব্দটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এবার আপন আছে যেহেতু এটা একটা প্রেপোজিশন, ওয়ান্স এটা অ্যাডভার্ব, একদা এক সময়। ইন আ স্মল ভিলেজ, তাহলে এখানেও বিষয়টা বোঝেন, ইনটা কি একটা প্রেপোজিশন, আটা কি একটা অ্যাডজেক্টিভ, স্মলটা কি এটাও অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ জানেন? ওই ভিলেজকে মডিফাই করছে। ভিলেজ কি একটা নাউন, হ্যাঁ। গ্রাম, কেমন গ্রাম? ছোট গ্রাম। স্মল শব্দটা অ্যাডজেক্টিভ। নেয়ার আ রিভার, দেয়ার লিভড আ কাইন্ড অ্যান্ড হাম্বল ফিশারম্যান। তাহলে আপনাকে ধরতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এখানে সবগুলো ডিটেলসে দেওয়া আছে। আপনার কাজটা থাকবে আগে আপনি পড়বেন, পড়ে প্রত্যেকটা ওয়ার্ড আপনি নিজে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। যেটা পারবেন না আপনি ফাঁকা রাখেন, তারপর আপনি অ্যান্সারের সাথে মিলান, আপনি যেগুলো করছেন সেগুলো ঠিক হয়েছে কিনা। আর যেগুলো আপনি করেননি সেটা আপনি বসান সঠিকটা। আর যেগুলো আপনি করেছেন বা ঠিক হয়নি সেগুলো কেন হয়নি সেইটা বোঝার চেষ্টা করুন ওই প্যাসেজটা আরেকবার পড়ে। এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেওয়া আছে, যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, এটা কিন্তু এখান থেকে আসে। তো এগুলো আপনারা বুঝতে পারবেন, এটা কঠিন কোনো কিছুই না, খুব সহজ। দেখেন, হি ওয়াজ হ্যাপি উইথ হিজ সিম্পল লাইফ অ্যান্ড অলওয়েজ হেল্পস আদার্স ইন নিড। তাহলে এই যে জায়গাটা, হিটা কি প্রোনাউন, ওয়াজটা কি ভার্ব, হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ, উইথটা কি প্রেপোজিশন, হিজটা কি, এই হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মনে রাখবেন। সিম্পল লাইফ, তাহলে লাইফটা হচ্ছে মূলত নাউন, সিম্পলটা এখানে অ্যাডজেক্টিভ। অ্যান্ড এটা কনজাংশন, অলওয়েজ এটা অ্যাডভার্ব, হেল্প এটা ভার্ব, আদার্স এটা নাউন, ইন নিড। হ্যাঁ, তাহলে ইন শব্দটা কি প্রিপোজিশন। সো আপনারা নিজেরা একটু করে দেখেন, আমি করলে তো আমারই হচ্ছে প্র্যাকটিস, আমি সব করতেছি। আর নিজেদের করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, আপনাদের পারফর্ম করতে হবে, তাহলে এই জায়গাটার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। আর প্রত্যেকটার কিন্তু অ্যান্সার আছে, আর খুব সুন্দর সুন্দর কিছু স্টোরি এখানে দেওয়া আছে। এই স্টোরিগুলো আপনাদের অবশ্যই অবশ্যই আমি মনে করি একটু প্র্যাকটিস করা, একটু পড়া উচিত। নিজেরা যদি একটু সময় দেন, এগুলো কঠিন না। One day, a poor woodcutter was cutting wood near a river. Suddenly, his axe slipped from his hands and fell into the deep water. He became very sad because it was his only axe. As he sat there thinking about what to do, a kind fairy appeared. She asked him why he was sad. The woodcutter told her about his lost axe. The fairy smiled and dived, not divide, sorry, dived মানে ডুব দেওয়া, স্মাইল্ড মানে পরীটা হাসলো এবং ডুব দিল ইনটু দ্য রিভার, নদীতে। She returned with a golden axe and asked, "Is this yours?" অর্থাৎ সে একটা সোনার কুঠার নিয়ে ফিরলো এবং জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? দ্য উড কাটার শুক হিজ হেড, মানে উডকাটার শেক থেকে শুক, দেখছেন শেকের পাস্ট ফর্ম শুক, ফর্ম বুঝতে হবে। উডকাটার মানে ওই যে কাঠুরিয়া মাথা নাড়ালো, শুক হিজ হেড অ্যান্ড সেড এবং বললো, নো
নো, মাইন ওয়াজ অ্যান ওল্ড আয়রন অ্যাক্স। বলছে আমারটা ছিল, মাইন মানে আমারটা ছিল, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মাইন পজিটিভ প্রোনাউন, এই মাইন শব্দটা একটা প্রোনাউন। হ্যাঁ, বলছে আমারটা ছিল একটা পুরানো লোহার কুড়াল, a old iron axe. The fairy then brought a silver axe, but he still refused. এরপর পরীটা একটা রূপার কুড়াল নিয়ে এসেছিল, কিন্তু সে আবার সেটা প্রত্যাখ্যান করেছিল। কে? উডকাটার। ফাইনালি শি ব্রট হিজ ওল্ড এগ। আচ্ছা, এইটা একটু বোঝেন, এই ফাইনালি শব্দটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাডভার্ব, মনে রাখবেন। এই ফাইনালি শব্দটা এখানে হোল সেন্টেন্সকে মডিফাই করছে। অ্যাডভার্ব একটা বাক্যের হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। শি, এটা প্রোনাউন, ব্রট এনেছিল, এটা ভার্ব, হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ওল্ড এটাও অ্যাডজেক্টিভ, এক্স কুড়াল মানে কুঠার এটা নাউন, অ্যান্ড এটা কনজাংশন, দ্য উডকাটার হ্যাপিলি টুক ইট। তাহলে দ্য উডকাটার, তাহলে এটা হচ্ছে দা শব্দটা অ্যাডজেক্টিভ, উডকাটার হচ্ছে নাউন, হ্যাপিলি শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব, যে সে কিভাবে সেটা এটা নিয়েছিল, খুশি মনে নিয়েছিল। টুক ইট, হ্যাঁ, মানে হ্যাপিলিটাকে অনেকে অ্যাডজেক্টিভ বলতে পারেন, অ্যাডজেক্টিভ না কিন্তু। এখানে তো উডকাটার হ্যাপি কিনা সেটা বলিনি, এখানে বলেছে যে তার কাজটা, যে সে একটা জিনিস নিয়েছিল, তো নেওয়ার ধরনটা কি ছিল? টুক, মানে সে যে তার লোহার কুড়ালটা নিয়েছিল, ওই নেওয়ার ধরনটা কি ছিল? যে খুশি মনে নিয়েছিল। আমি যদি বলি দ্য উডকাটার ইজ হ্যাপি, তাহলে এটা এটা অ্যাডজেক্টিভ। দ্য উডকাটার ওয়াজ হ্যাপি, এটা অ্যাডজেক্টিভ। ওই ওই লোকটা সুখী ছিল, মানে নাউনের অবস্থা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে বলছে দা উডকাটার হ্যাপিলি টুক ইট, এটা খুশি মনে সে নিয়েছিল, এটা তার নেওয়ার ওয়েটা কি ছিল? খুশি মন, অর্থাৎ ভার্বকে এটা মডিফাই করছে, এই জন্য হ্যাপিলি কিন্তু এটা কি হবে? অ্যাডভার্ব। মনে রাখবেন, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে অলওয়েজ অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। ফ্রেন্ড এটা নাউন না, আমি যদি বলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি শি ইজ বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ না, বাট আমি যদি বলি শি ডেকোরেটেড দিস রুম বিউটিফুলি, সে এই রুমটা সাজিয়েছিল সুন্দরভাবে, শি ডেকোরেটেড দিস রুম বিউটিফুলি, ওই বিউটিফুলের সাথে যদি আমি এলয় যুক্ত করি ওটা অ্যাডভার্ব হয়ে যায়, সুন্দরভাবে, এরকম। সো এই ফাংশনগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, আপনারা নিজেরা একটু করেন, দেখেন, দেন আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করব। বাট এটা শেখার প্রয়োজন আছে, হয়তো একটু কঠিন লাগবে। ফার্স্ট আলোচনা করলাম আমি আপনাদের সঙ্গে, আপনারা শুধু পার্টস অফ স্পিচ দেখছেন, ডেফিনেশন দেখছেন, এরকম প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে হয়তো এর আগে দেখেননি। বাট এটা যদি করেন, আপনার ল্যাঙ্গুয়েজের ভিত্তি, ফাউন্ডেশন মজবুত হবে। যে কোনো সেন্টেন্স, যে কোনো প্যাসেজ পড়ে, ইভেন ডেইলি স্টার, ডেইলি সান, ইংলিশ নিউজ পেপার পড়েও আপনারা অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করতে পারবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি? হয়তো এখন একটু কঠিন লাগবে, বাট নিজেরা আগে একটু দেখেন। আমি পিডিএফটা পাঠিয়ে দিব, রেকর্ড ক্লাসটা পাঠিয়ে দিব, যে নেক্সট ক্লাসে আমি আবার কথা বলবো, আবার আলোচনা করব। বাট একদম একদম অজানা তো আপনাদের, আপনারা আগে একটু দেখেন, এই যতটুকু আলোচনা করলাম এটার উপর নিজেরা একটু দেখেন, দেন আমি আবার কথা বলবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমি? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর প্রিভিয়াস যে দুইটা ক্লাস আমি নিয়েছি, ওই দুইটা ক্লাসের রেকর্ড পিডিএফ আমি ফরওয়ার্ড করে দিব। যারা করতে পারেননি তারা একটু ওই 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 দুইটা ক্লাসও দেখে নিবেন, ঠিক আছে? আর আর আমি আপনাদের কনভারসেশন গ্রুপ করে দিতে চেয়েছিলাম, যেখানে আপনারা কনভারসেশন প্র্যাকটিস করবেন। চ্যাট আপনাদের এই যে টাং টুইস্টার গুলো দিয়েছিলাম সেটা পাঠাতে বলছিলাম, আমি আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে থাকার কারণে আমি করতে পারিনি। আমি রাতে করে দিব, আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো প্র্যাকটিস করতে পারবেন, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর একটু প্র্যাকটিস করেন, দেখেন যেটা বোঝালাম আপনাকে, বুঝতে পারছেন? পার্টস অফ স্পিচের ফাংশনটা বুঝতে পারছেন? জি স্যার, একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখলে ক্লিয়ার হবে, বাট গুরুত্বটা কি বুঝতে পারছেন? যেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, এটা কি কেউ বুঝছেন? যা আপনাদের আসলে লাগবে কিনা এটা, নাকি এটা অকাজের? কি জি মনে স্যার, হয়? কোনো শব্দই করা যাবে না। অবভিয়াসলি লাগবে। এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন। আমরা পার্টস অফ স্পিচ আপনি ক্লাস 3, 4, 5 এর যারা পড়ে না, ইংলিশ বই যদি থাকে সেখানেও আছে, বাট সারা জীবন শিখে এসেও কেউ প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝে না যে আসলে এটা কি। সবাই জানে পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন, এটাই পার্টস অফ স্পিচ, বাট জিনিসটা যে কোন কাজে লাগে, এটার ফাংশনটা কি, এটাই কিন্তু মোস্ট অফ দ্য পিপল জানেন না। বর্তমানে প্রাইমারি লেভেলের বইগুলা 2 থেকে রাইট ফ্রম অফ ভার্ব আছে স্যার। হুম এই জিনিসটা আসলে খুব কাজে লাগবে মনে হচ্ছে। রাইট ফর্মস অফ ভার্ব আছে, আরো অন্যান্য গ্রামাটিক্যাল টপিক আছে, বাট এগুলো সবাই মানে এই এই যে প্র্যাকটিক্যাল যে কনসেপ্টটা, থিওরিটিক্যাল যে কনসেপ্টটা, এটা কতজন দিতে পারে বা কতজন নেয় বলেন? এটা যদি কেউ মনে করেন ক্লাস 2 তে আছে, ক্লাস 2 এর একটা
আহ, ছেলেকে বা একটা মেয়েকে যদি আপনি থিওরিটিক্যাল কনসেপ্টটা কোনোভাবে দিতে পারেন যে দেখো এইগুলো হচ্ছে শব্দ, এই শব্দগুলো একটার পর আরেকটা বসে এইভাবে, এই বসার ফলে এই নামগুলো হয়, এটা এটা এই শব্দ যদি নাউনের ঘাড়ের উপর বসে এটাকে অ্যাডজেক্টিভ বলে, এটা এইভাবে বসলে সাবজেক্টের পরে বসলে এটা ভার্ব হয়, ভার্বের এরকম বিভিন্ন ফর্ম আছে। যদি কোনোভাবে তাকে একবার বোঝাই দিতে পারেন, তার আর কোনো ক্লাসে কি তার এই ভার্ব শেখা লাগবে? প্রত্যেকটা ক্লাসে ভার্বের ব্যবহার কিন্তু তার থাকবে, কিন্তু সে ইজিলি সেটা অ্যান্সার করতে পারবে। বিষয়টা হচ্ছে এই, কিন্তু আমরা কোনো ক্লাসেই ভালোভাবে এগুলো শিখি না, এই জন্য সারা জীবন চলে যায় তারপরে ইংরেজি শিখতে পারি না। মডেল কোশ্চেন সলভ করি, রোজ প্র্যাকটিস করি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আপনারা চেষ্টা করবেন এগুলো পড়ার। আমি বলছিলাম যে আমার যে ফেসবুক পোস্ট একটা লিংক দিয়েছিলাম ওইটাতে একটা কমেন্ট করতে, যে আপনারা ক্লাস কতটুকু করছেন, ফ্রি ক্লাস থেকে শুরু করে কতটুকু বুঝছেন, শিখতে পারছেন কিনা, নিতে পারছেন কিনা, ওইটাতে আপনারা একটু জানাবেন, বলবেন যে আমি যেভাবে পড়াচ্ছি বা দেখাচ্ছি এইভাবে পড়ালে আপনারা পারবেন কিনা এগোতে, ডেভেলপ করতে। খুঁজে পাইনি, ঠিক আছে, ফেসবুকটা খুঁজে পাচ্ছি না লিঙ্ক থেকে। না, আমি লিংক পাঠিয়ে দিচ্ছি। পাইছিলাম, করে দিচ্ছি। হ্যাঁ, আমি লিংক দেখাচ্ছি, এটাতে আপনারা একটু লিখে দিবেন। ঠিক আছে, তো যাই হোক, আর আমি রেকর্ড ক্লাস পিডিএফ পাঠিয়ে দিব। ভালো থাকেন, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আগে এগুলো একটু দেখেন, করতে থাকেন, তারপর বাদ বাকি কথা বলবো। ঠিক আছে, আগে আপনারা একটু প্র্যাকটিস করেন, আমাকে একটু শেখাতে দিন, পড়াতে দিন। নেক্সট একটু করেন। ক্লাসেই করবা? হ্যাঁ, কোনটা? ট্রান্সলেটর বলছিলাম যে মানে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ করতে আপনি হ্যাঁ, ধরবেন আর কি। করছেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন, থ্যাংক ইউ।